আজকের এই আন্ডারগ্র্যাজুয়েট হিস্ট্রি লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা প্রাচীন আর দারুণ উন্নত সামুদ্রিক সমাজ নিয়ে কথা বলবো, যাদের স্থাপত্যের চমক আর না মেলা রহস্যগুলো আজও আমাদের অবাক করে। ভাবুন তো, আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে, যখন পৃথিবীতে বিশাল কোনো সাম্রাজ্যের ধারণাই ঠিকঠাক তৈরি হয়নি, তখন ভূমধ্যসাগরের ঠিক মাঝখানে ক্রিট নামের একটা দ্বীপে গড়ে উঠছিল এক রহস্যময় সভ্যতা, মিনোয়ান সভ্যতা। সমুদ্রই ছিল যাদের হাইওয়ে, আর পাথরের ওপর যারা দাঁড় করিয়েছিল বিশাল সব অট্টালিকা। চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয়গুলোকে মূলত ৫টি ভাগে ভাগ করেছি। ১. ব্রোঞ্জ যুগের সামুদ্রিক নগরায়ন। ২. স্থাপত্য ও গোলকধাঁধা। ৩. শিল্প, সমাজ ও ধর্ম। ৪. লিনিয়ার লিপি। এবং সবশেষে ৫. অগ্ন্যুৎপাত, পতন ও আটলান্টিস। তো আমাদের প্রথম পর্ব হল ব্রোঞ্জ যুগের সামুদ্রিক নগরায়ন, যা মূলত নগর পরিকল্পনার ক্ষেত্রে এক বিশাল লাভ ছিল। ব্রোঞ্জ যুগের ইউরোপ আর মিনোয়ান ক্রিটের মধ্যে পার্থক্যটা আসলে আকাশ-পাতাল। ইউরোপের বেশিরভাগ মানুষ তখনও ছোট ছোট গ্রামে সাদামাটা মাটির ঘরে বসবাস করছে, আর ঠিক সেই সময়ে ক্রিট পরিণত হয়েছে এক বিশাল সামুদ্রিক শক্তিতে। তাদের বন্দরগুলো সব সময় জাহাজে গিজগিজ করত, আর তারা মিশর, সাইপ্রাস বা লেভান্থের মতো জায়গাগুলোর সাথে তামা, সোনা, এমনকি হাতির দাঁতেরও বিশাল বাণিজ্য করত। এটা শুধু একটা বাণিজ্য কেন্দ্রই ছিল না, বরং সমসাময়িক অন্যান্য জায়গার তুলনায় এরা যেন পুরোপুরি অন্য একটা গ্রহে বাস করত। ননসার্সের অবাক করা প্রকৌশলের দিকগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলেই বুঝতে পারব কেন ইতিহাসবিদরা একে ওই সময়ের জন্য একটা অ্যানমালাস টেকনোলজিক্যাল লিপ বা অসাধারণ প্রযুক্তিগত উল্লম্ফন বলে মনে করেন। যখন পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষ সাধারণ মাটির ঘরে থাকছে, তখন মিনোয়ানরা তৈরি করেছে আন্তঃসংযুক্ত জলের পাইপ, অবিশ্বাস্য রকমের উন্নত ড্রেনেজ সিস্টেম আর গোসলের জন্য আলাদা জায়গা। তাদের ছিল রীতিমতো বহুতল ভবন আর চওড়া পাকা রাস্তা। ব্রোঞ্জ যুগের প্রেক্ষাপটে চিন্তা করলে এই নগর পরিকল্পনাগুলো আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, স্থাপত্য এবং গোলকধাঁধা, যেখানে এসে মিথ বা রূপকথা মিলে গেছে বাস্তবের সাথে। গোলকধাঁধা বা ল্যাবিরেন্থের গল্প আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? বাস্তবের নসোস প্রাসাদে করিডোর, সিঁড়ি, স্টোরেজ রুম আর নানা গোপন কক্ষের এমন একটা গোলমেলে বিন্যাস ছিল যে শত শত বছর পরে গ্রিকরা যখন এই ধ্বংসাবশেষ দেখল, তারা এটাকে সেই কিংবদন্তির ল্যাবিরেন্থ হিসেবেই ধরে নিল। তাদের মনে হয়েছিল এত জটিল আর বিশাল একটা প্রাসাদ নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছুকে লুকিয়ে রাখার জন্যই বানানো হয়েছিল। গ্রিক মিথোলজিতে বলা হয় এই ল্যাবিরেন্থেই বন্দী ছিল মিনোটর, অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়। এখন প্রশ্ন হল, এই দানবের গল্পটা কি পুরোপুরি কাল্পনিক? দেখুন, অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়ের দানব তো অবশ্যই একটা রূপকথা, কিন্তু প্রাসাদের সেই মাথা ঘোরানো জটিলতা আর তার সাথে ষাঁড়ের প্রতি মিনোয়ানদের খুব বাস্তব ও গভীর ভক্তি, এই দুটো জিনিস একসাথে মেলালে খুব সহজেই বোঝা যায় কিভাবে এই কিংবদন্তির জন্ম হয়েছিল। মিনোয়ান সভ্যতায় ষাঁড় ছিল অত্যন্ত পবিত্র একটা প্রতীক, আর সেই প্রতীকটাই হয়তো পরবর্তীতে ভয়ের রূপ নিয়ে মিথোলজিতে ঢুকে পড়েছিল। আমাদের তৃতীয় পর্বের বিষয় হল শিল্প, সমাজ এবং ধর্ম। চলুন ফ্রেস্কো বা দেয়াল চিত্রগুলো থেকে ইতিহাস পড়ার চেষ্টা করি। একটা মজার ব্যাপার কি জানেন? যেহেতু তাদের লেখা আমরা পড়তে পারি না, তাই এই প্রাণবন্ত দেয়ালচিত্র বা ফ্রেস্কোগুলোই আমাদের ইতিহাসের প্রধান সূত্র। প্রাচীন যুগের অন্য সব সভ্যতা যেখানে যুদ্ধ, রক্তপাত আর সাম্রাজ্য বিস্তারের ছবি আঁকতে ব্যস্ত ছিল, মিনোয়ান ফ্রেস্কোগুলো সেখানে একেবারে আলাদা। তারা উদযাপনে মেতেছিল। নীল সমুদ্রের ডলফিন, চমৎকার সব প্রাকৃতিক দৃশ্য, দৈনন্দিন জীবনের আনন্দ, নাচ আর উৎসব, এগুলোই ছিল তাদের শিল্পের মূল বিষয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এখানে অন্ধকার বা যুদ্ধকেন্দ্রিক কোনো থিম একেবারেই নেই। এটা আমাদের সে প্রাচীন সমাজের এক অভাবনীয় শান্তিপূর্ণ আর আনন্দময় দিক তুলে ধরে। তাদের একটা খুব বিখ্যাত ফ্রেস্কো আছে, যেখানে দেখা যায় তরুণ তরুণীরা বিশাল একটা ষাঁড়ের শিং ধরে শূন্যে লাফিয়ে উঠছে। আর এই দৃশ্যটা ইতিহাসবিদদের মধ্যে বেশ বড় একটা বিতর্কের জন্ম দিয়েছে। এটা কি নেহাতই একটা চরম বিপজ্জনক অ্যাথলেটিক খেলা ছিল, নাকি এর শেকড় লুকিয়েছিল খুব গভীর কোনো ধর্মীয় অনুষ্ঠানে? আমরা আজও নিশ্চিত করে বলতে পারি না, তবে এটা অন্তত প্রমাণ করে যে তারা শারীরিকভাবে কতটা সক্ষম ছিল আর ষাঁড়ের প্রতি তাদের ভক্তি কতটা তীব্র ছিল।
আর এই সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান কেমন ছিল? নসোসে পাওয়া বিখ্যাত স্নেক গডেস বা সর্পদেবীর মূর্তিটা এর একটা দারুণ উত্তর দেয়। 2 হাতে সাপ ধরে দাঁড়িয়ে থাকা এই শক্তিশালী নারী মূর্তিটি স্পষ্টতই ইঙ্গিত করে যে মেনোয়ান সমাজে নারীদের একটি অত্যন্ত শক্তিশালী সামাজিক ও ধর্মীয় অবস্থান ছিল। এটা হয়তো এমন একটা হারিয়ে যাওয়া ধর্মের দিকে নির্দেশ করে যার কেন্দ্রে ছিলেন একজন সর্বোচ্চ নারী দেবী। এরপর আসছে আমাদের চতুর্থ পর্বে, লিনিয়ার এ, এক নির্বাক লিপি। মিনোয়ানদের কিন্তু নিজস্ব লিপি ছিল, যাকে আমরা বলি লিনিয়ার এ। হাজার হাজার মাটির ফলকে তাদের এই রহস্যময় প্রতীক আর সংখ্যাগুলো আজও সংরক্ষিত আছে। কিন্তু মুশকিল হল, এত প্রমাণ থাকা সত্ত্বেও এই ভাষাটা আজ পর্যন্ত কেউ পুরোপুরি উদ্ধার করতে পারেনি। একটু ভেবে দেখুন, আমরা তাদের দারুণ সব শিল্প দেখেছি, আধুনিক নগর পরিকল্পনা দেখেছি, কিন্তু ইতিহাসবিদরা আজও জানেন না যে মিনোয়ানরা আসলে নিজেদেরকে কী নামে ডাকত। গবেষকদের এই হতাশাটা একটা চমৎকার উদ্ধৃতির মাধ্যমে তুলে ধরা যায়। তারা যেন ইতিহাসের ভেতরে আটকে থাকা ভূত। কথাটা একেবারে নিখুঁত। পাঠযোগ্য কোনো কণ্ঠস্বর না থাকায় প্রত্নতাত্ত্বিক রেকর্ডে মিনোয়ানরা রয়ে গেছে খুব সুন্দর কিন্তু পুরোপুরি নীরব এক ছায়ার মতো। আমরা তাদের ফেলে যাওয়া জিনিসপত্র দেখতে পাই, কিন্তু তাদের সরাসরি কোনো কথা আমরা শুনতে পাই না। আমাদের একেবারে শেষ পর্ব, অগ্ন্যুৎপাত, পতন এবং আটলান্টিস। এত উন্নত একটা সভ্যতার পতন কিভাবে হলো, সেই ধারাবাহিকতাটা কিন্তু বেশ চমকপ্রদ। প্রথমে থেরা দ্বীপে একটা ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। জায়গাটা আজকে সান্তোরিনি নামে পরিচিত। এই প্রাকৃতিক বিপর্যয়ে আকাশ কালো হয়ে যায় আর তাদের সামুদ্রিক অবকাঠামো একেবারে ভেঙে পড়ে। এরপর আসে প্রলয়ঙ্কারী সুনামি আর ভূমিকম্প, যা তাদের বন্দরগুলোকে রীতিমতো ধূলিসাৎ করে দেয়। তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে মূল ভূখণ্ড গ্রিস থেকে মাইসিনিয়ানরা ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে শুরু করে। আর সবশেষে তাদের লিখিত ভাষা লিনিয়ার এ চিরতরে হারিয়ে যায়, আর তার জায়গা দখল করে নেয় নতুন লিপি লিনিয়ার বি। এই পতনের গল্প থেকেই কিন্তু একটা খুব কৌতূহলোদ্দীপক তত্ত্ব বেরিয়ে আসে। মিনোয়ানরা ছিল অত্যন্ত উন্নত একটা সামুদ্রিক দ্বীপ সভ্যতা, যারা আচমকা বিশাল প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর বুক থেকে মুছে গিয়েছিল। তাই অনেক গবেষক খুব যৌক্তিকভাবেই মনে করেন আটলান্টিসের সেই বিখ্যাত কিংবদন্তি আসলেই ক্রিটের এই হারিয়ে যাওয়ারই একটা বিকৃত ঐতিহাসিক স্মৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে ঘুরতে ঘুরতে এই নির্মম সত্যটাই হয়তো একসময় আটলান্টিসের মিথ বা গল্পে পরিণত হয়েছে। ভূমধ্য সাগরের তীরে নসোসের ধ্বংসাবশেষগুলো আজও একদম নীরবে দাঁড়িয়ে আছে। পরিশেষে আমাদের একটা কথা গভীরভাবে ভাবতে হবে, যদি একটা উন্নত সভ্যতার ভাষা চিরতরে স্তব্ধ হয়ে যায়, তবে কি শুধু ভৌত নিদর্শন বা পুরনো জিনিসপত্র দিয়েই সেই মানুষগুলোকে সত্যিকার অর্থে চেনা সম্ভব, নাকি তাদের আসল পরিচয় চিরকালের জন্য ওই নীল সমুদ্রের বুকে হারিয়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু ইতিহাসের আসল পাঠ শুরু হয়। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি হারিয়ে যাওয়া এই অসাধারণ সভ্যতাটি নিয়ে আমাদের আজকের এই যাত্রা বেশ উপভোগ্য ছিল।